গতকাল একটা ফেসবুক পোস্টে লিখেছি যে যেই দেশে যেখানে সার্জিস হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারির মতো আত্মঘাতী জঙ্গিরা দাবড়ে বেড়ায়, সেখানে বিদেশি বিনিয়োগ আসবে, এটা একমাত্র এই ধরনের দিবাস্বপ্ন গর্ধব ছাড়া আর কেউ কিন্তু দেখতে পারে না। আর বিএনপির আমলেও বিনিয়োগ হবে না, কারণ দেখেন বিএনপি ফিলোসফিক্যালি কতটা দেউলিয়া। বিএনপি 2001 থেকে 6 সালে খালেদা জিয়া এই বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য দায়িত্ব দিয়েছিল মাহমুদুর রহমান। চিন্তা করেন, মাহমুদুর রহমান হলো বাংলাদেশের 1 নম্বর জঙ্গি। এত বড়ই জঙ্গি যে বিএনপি সরকার এখন কিন্তু মাহমুদুর রহমানের সাথে একটা দূরত্ব বজায় রাখতে বাধ্য হচ্ছে। এই মাহমুদুর রহমানেরই কিন্তু আপনার গডসন এবং তার উত্তরাধিকার হইলো এই সার্জিস নাহিদ হাসনাত, এগুলা মাহমুদুর রহমান, ফরহাদ মজহার, পিনাকি, ইলিয়াস, এরা কিন্তু একটা ক্লিক হিসাবে কাজ করে, একটা ঘনিষ্ঠ আপনার জঙ্গিদের গডফাদার, সেট অফ গডফাদার্স আপনি বলতে পারেন। ভারতের পত্রিকায় এই সময় প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি আজকে আমরা সবাই পড়েছি। শেখ হাসিনা আগে যে কথাগুলো বলেছিলেন সেগুলো পুনরায় নিশ্চয়ই স্পষ্ট করেছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা জিনিস, যে 2024 জঙ্গি উত্থানের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত একটা কথা তিনি বলেননি যেটা অবান্তর ছিল, যেটা পরবর্তীতে তাকে সেই কথা থেকে সরে আসতে হয়েছিল। দ্বিতীয় অংশ থেকে আমি সবচেয়ে যে জিনিসটা পাই সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক গুণাবলী। সে বিষয়ে একটু আলোচনা করব এখানে। প্রশ্নকর্তা তাকে তার পদত্যাগপত্র নিয়ে প্রশ্ন করেছেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। যা বলেছেন তার অর্থ হলো যে তিনি জঙ্গিদের আক্রমণের মুখে পদত্যাগপত্র লেখারও সময় পাননি। পদত্যাগপত্র লেখার সময় পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র লিখতেন, আমার সেটা মনে হয় না। কারণ এই শেখ হাসিনা 50-60 বছরের রাজনৈতিক জীবনের উত্তরাধিকার এবং রাজনৈতিক জীবনের অধিকার। এই অবস্থায় তিনি ভালো করেই জানেন যে পদত্যাগপত্রটি দেয়া ঠিক হবে না। ঠিক তিনি তাই করেছেন। তবে এখানে আমার একটা দুর্ভাগ্য হলো যে প্রশ্নকারীও যেটা করেছে, বাংলাদেশের এই যে মতিউর রহমান চৌধুরী বিড়ি খেয়ে ঠোঁট পুড়ে ফেলা একটা আবর্জনাকে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে উত্তর দেয়া হচ্ছে, যে বলেছিল যে শেখ হাসিনা 3 পৃষ্ঠার পদত্যাগপত্র লিখে সেটা উনি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন। এটা নিয়ে বাংলাদেশে নানান হাস্য তামাশার সৃষ্টি হয়েছে। কিন্তু সত্য কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিন থেকে বলে এসেছেন তিনি পদত্যাগ করেননি, কোনো ধরনের পদত্যাগপত্র জমা দেননি, রাষ্ট্রপতির সাথে এই বিষয়ে তার কোনো এমনকি কথাও হয়নি। এইটা যে জিনিসটা সুস্পষ্ট করে সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর সেটাই স্বাভাবিক। বাংলাদেশে এর মধ্যে যা কিছু হয়ে গেছে, 24 জঙ্গি উত্থান তো আমরা জানি এটা একটা ষড়যন্ত্রমূলক, সরকার পরিবর্তনের জন্য জঙ্গিরা হত্যাকাণ্ড চালিয়ে আপনার একেবারে বর্বরতা চালিয়ে ঢাকা শহরের মানুষকে নানান ধরনের অভিনয়ে প্রভাবিত করে রাস্তায় নামিয়ে তারা একটা ভয়াবহ কাণ্ড ঘটিয়েছিল। ষড়যন্ত্র করে যেটা করা হয়, অভিনয় করে মানুষকে যে জন্য নামানো হয়, সেটা কি গণ অভ্যুত্থান? সেটা গণ অভ্যুত্থান নয়, সেটা ষড়যন্ত্রই ছিল। এই ষড়যন্ত্র তো বৈধ কিছু নয়। যদি আমরা এই ষড়যন্ত্রকে বিচার করি, আমরা যদি ক্ষমতায় ফিরে আসি বা আমরা যদি বাংলাদেশেও প্রবেশ করি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে যে এগুলা সব অবৈধ। ইউনূসের ক্ষমতা গ্রহণ অবৈধ, তারেক রহমানের ক্ষমতা গ্রহণ অবৈধ, সবকিছু কিন্তু অবৈধ হয়ে যায়। ফলে এই একাধিক অবৈধ কার্যক্রমের ফল হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আপনি প্রশ্ন করতে পারেন যে বাস্তবে কি সেই বাস্তবতা কি আছে? এইখানে অবশ্য আমি আপনার সাথে একটু একমত পোষণ করতে পারি। বাস্তবতাটা জটিল এবং সেটা নিরসনের জন্য বিএনপির উপর আপনার এক ধরনের রাজনৈতিক প্রজ্ঞা নাজিল হতে হবে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় এসে 24 জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ আপনার আয়োজনের একটা নির্বাচনে, সেই আয়োজনের নির্বাচন যেটা আমি এর আগেও বলেছিলাম, বাংলাদেশে এর চেয়ে খারাপ নির্বাচন হয়েছিল একমাত্র 15ই আগস্ট, যেটা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 15ই আগস্ট 1996 সালে যে নির্বাচন করেছিলেন সেটার একটা সৎ উদ্দেশ্য ছিল। কারণ হলো গণ আন্দোলনের মুখে খালেদা জিয়া কনভিন্সড হয়েছিলেন বা গণ আন্দোলন তাকে বাধ্য করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করতে। সেই জন্য তিনি নির্বাচন করে
তার অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আবার নির্বাচনের জন্য তিনি আসেন, যে নির্বাচনের পরে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল। কিন্তু 2024-এর নির্বাচনটি এর চেয়েও খারাপ, কিন্তু হলেও এইটাতে তারেক রহমান ক্ষমতা দখল করেছেন এবং উনি হয়তো এখন স্বপ্ন দেখছেন যে উনি 5 বছর ক্ষমতায় থাকবেন। এইটাই যদি হয়ে থাকে, তারেক রহমান যদি এই দিকেই যান, এত দুর্বল নির্বাচনের মাধ্যমে যদি উনি ক্ষমতায় টিকে থাকতে চান, তাহলে কিন্তু এমন ঘটনা ঘটে যেতে পারে প্রতিক্রিয়া হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে মধ্যখানে কিন্তু আর কোনো নির্বাচন লাগবে না, কারণ সাংবিধানিক ধারাবাহিকতায় এখনো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। এটা আপনাদের কাছে যারা বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যারা এটাকে হাস্যকর মনে করবেন, তাদের সাবধানতার জন্য আমি যেটা বলবো, দেখুন, রাষ্ট্রটা তো সেই ইউনূসও চালাতে পারেনি, তারেক রহমানও চালাতে পারেনি। তারেক রহমান যদি একেবারে জনসমর্থন নিয়ে একটা সম্পূর্ণ ভালো নির্বাচনের মাধ্যমেও ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাহলেও দেখবেন যে তারেক রহমান রুটিন কাজ করার বাইরে কোনো কাজ করতে পারছেন না। বাংলাদেশটা এমনই হয়ে গেছে, এটার একটা দুর্ভাগ্য হলো যে এখানে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসে, আবার এটা মানুষের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে যে একমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। এটা কিন্তু তারেক রহমান পারে না, ইউনূস পারেনি, আর এদের পারারও কথা নেই। আমি গতকাল একটা ফেসবুক পোস্টে লিখেছি যে যেই দেশে যেখানে সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো আত্মঘাতী জঙ্গিরা দাবড়ে বেড়ায়, সেখানে বিদেশি বিনিয়োগ আসবে, এটা একমাত্র এই ধরনের দিবাস্বপ্ন গর্ধব ছাড়া আর কেউ কিন্তু দেখতে পারে না। হ্যাঁ, আপনারা যদি মনে করেন বুদ্ধিমান, আপনারা সেই দিবাস্বপ্ন দেখে যেতেই পারেন, কিন্তু বাস্তবতা হলো যে 2024-এর 5ই আগস্টের পর যে জঙ্গি উত্থান হয়ে গেছে, তারপরে কিন্তু বাংলাদেশে আর কখনো 1 পয়সাও কিন্তু বিদেশি বিনিয়োগ আসেনি। বিনিয়োগ শুধু আসেনি না, এখন যারা বিনিয়োগ করেছে তারা অর্থ তুলে নিয়ে চলে যাবে, এমনকি দেশি বিনিয়োগও হবে না, যতদিন এই আত্মঘাতী জঙ্গিরা সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বজায় রাখবে। এটার প্রমাণ কি? প্রমাণ হলো যে আসছে না তো বাংলাদেশের জন্য। বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক দুরবস্থা, এইটা কাটিয়ে ওঠার জন্য তো বিদেশিদের আস্থা লাগবে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। হ্যাঁ, এমনিতেও মানতে হবে যে বাংলাদেশে বিদেশিরা এসে বিনিয়োগ করবে, সেটা অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেই প্রতিবন্ধকতাগুলো ছাড়িয়ে গেছে তো কিন্তু জঙ্গিদের আপনার আধিপত্য। সার্জিস, হাসনাত, নাহিদ, যত জঙ্গি আছে, ফুয়াদ, মাসুদ, এই ইত্যাদি একেবারে ককটেল একটা জঙ্গিতন্ত্র যে দেশে চালু হয়ে গেছে। তারা যা যা করছে দেশের মধ্যে, এইটা বিদেশিরা দেখছে না। আমি আপনি অন্ধ হতে পারি, বিদেশিরা কিংবা বিনিয়োগকারীরা তো অন্ধ নয়, তারা তো কষ্টের অর্থই বিনিয়োগ করে। তারা কেন আপনার এখানে বিনিয়োগ করবে না? আর বিএনপির আমলেও বিনিয়োগ হবে না, কারণ দেখেন বিএনপি ফিলোসফিক্যালি কতটা দেউলিয়া। বিএনপি 2001 থেকে 6 সালে খালেদা জিয়া এই বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য দায়িত্ব দিয়েছিল মাহমুদুর রহমান। চিন্তা করেন, মাহমুদুর রহমান হইল বাংলাদেশের 1 নম্বর জঙ্গি, এত বড়ই জঙ্গি যে বিএনপি সরকার এখন কিন্তু মাহমুদুর রহমানের সাথে একটা দূরত্ব বজায় রাখতে বাধ্য হচ্ছে। এই মাহমুদুর রহমানেরই কিন্তু আপনার গডসন এবং তার উত্তরাধিকার হইল এই সার্জিস, নাহিদ, হাসনাত, এগুলা। মাহমুদুর রহমান, ফরহাদ মজহার, পিনাকি, ইলিয়াস, এরা কিন্তু একটা ক্লিক হিসাবে কাজ করে, একটা ঘনিষ্ঠ আপনার জঙ্গিদের গডফাদার, সেট অফ গডফাদার্স আপনি বলতে পারেন। এদের আলোকে, এদের আধিপত্য থেকে তারেক রহমানের সরকার, বিএনপির কিভাবে আপনার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনবে? ফলে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এটা আমাদের একটা সৌভাগ্য দাঁড়িয়ে গেছে যে আমরা, জঙ্গিরা সব ধরনের মিথ্যা বলে দেশকে উত্তেজিত করতে পারে, কিন্তু যেই মুহূর্তে ওরা ক্ষমতা গ্রহণ করে সেই মুহূর্ত থেকে কিন্তু দেশের অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়। এটা বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। ফলে বাংলাদেশের মানুষ আরো যত দিন যাবে এই সত্য আরো বেশি অনুধাবন করবে, আর এটার রেজাল্ট হবে তারেক রহমানের সরকারের জন্য একটা সমূহ বিপদ। এই বিপদে যেটা হয়ে যেতে পারে সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন রকম আপনার ইলেকশন ফেস না করে প্রধানমন্ত্রী হিসাবে বসে যাওয়ার একটা সুযোগ করে দিতে পারে। এখান থেকে যদি তারেক রহমানরা যদি এই ধরনের দুর্ভাগ্য বরণ করতে না চায়, তাহলে তারেক রহমানের উচিত, আমি বলবো যে তার পক্ষ থেকে, তার স্বার্থের জন্য দ্রুত বাংলাদেশে সত্যিকারের একটা নির্বাচন ব্যবস্থা করা, যেখানে সব দল অংশগ্রহণ করবে এবং যেখানে মৌলবাদীরা অংশগ্রহণ করবে না। সেটা কি তারেক রহমান করবেন না? তারেক রহমান যদি সেটা করেন, উনি তো বেঁচে গেলেন রাজনৈতিকভাবে। আর উনি যদি সেটা না করেন, চিন্তা করেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আবার কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলা, আবার কিন্তু সব কিছু পুনঃস্থাপিত হবে, যেগুলো থেকে অত্যন্ত অন্যায়ভাবে তারেক রহমানকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো আসবে। আপনারা যদি সব দিক বিবেচনা করে দেখেন,
তাহলে দেখবেন যে বিএনপি সরকারের সামনে কিন্তু একের পর এক বিপদ, আর আওয়ামী লীগের সামনে কিন্তু কোনো ধরনের বিপদ নাই। আর আওয়ামী লীগের সামনে এখন জনসমর্থন বেড়ে যাচ্ছে, কারণ মানুষ দরিদ্র হয়ে গেছে। যে মানুষ দরিদ্র হচ্ছে, যে মানুষ খাদ্য কিনতে পারছে না, যে মানুষ ওষুধ কিনতে পারছে না, যে মানুষ শুধু ভবিষ্যতে তার অর্থনৈতিক অন্ধকার দেখতে পাচ্ছে, তারা এমনকি জঙ্গি বান্ধব হলেও বাধ্য হয়ে এখন শেখ হাসিনার দিকে ফিরে চলে এসছে। এইটা গেল একটা দিক। আরেকটা দিক দেখেন, শেখ হাসিনা বারবার এটা স্পষ্ট করেছেন, আমরা এটা এর আগেও দেখেছি, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে ওনার একটা টেলিফোন কনভারসেশন ইউনুস ছেড়ে দিয়েছিল বাজারে, সেখানেও আমরা দেখেছি যে 24-এর জঙ্গি আন্দোলনের সময় শেখ হাসিনা ক্ষমতা থেকে পেছনে হটে যাওয়ার কারণ ছিল যে উনি মৃত্যুটা দেখতে চাচ্ছিলেন না। পরিহাসের বিষয়, এই মৃত্যুটা কিন্তু করছিল কিন্তু জঙ্গিরা খুন করছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনি হলে হয়তো ক্ষমতাটা ছাড়তাম না, বল প্রয়োগ করতাম, কিন্তু উনি, ওনার প্রজ্ঞা আমাদের চেয়ে অনেক উঁচু স্তরের, উনি কোনো ধরনের খুন খারাপই চাচ্ছিলেন না, ফলে তিনি কিন্তু ক্ষমতাটা ছেড়ে দিলেন। এটাই ছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার একমাত্র মূল কারণ। অথচ চাইলে কিন্তু তিনি ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে থাকতে পারতেন, কিন্তু উনি মানুষের মৃত্যু চাননি। আর মৃত্যুবরণ যারা করেছে, এই সবগুলো মৃত্যু কিন্তু এর অন্তত 80-90% ঘটিয়েছিল জঙ্গিরা। তারপরও শেখ হাসিনা চান নাই। এখানে কিন্তু শেখ হাসিনার রাষ্ট্রনায়ক হচ্ছে গুণ, এবং শেখ হাসিনা দীর্ঘমেয়াদে বাংলাদেশের, আমরা তো এমনিতে শেখ হাসিনার মানবিক গুণাবলী সম্পর্কে জানি যে উনি বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষের জন্য কি না করেছেন, বাংলাদেশে কত ধরনের ভাতা দিয়েছেন, হ্যাঁ, গৃহহীনকে গৃহ দিয়েছেন, যত ধরনের উনি ভর্তুকি দিয়েছেন। আপনি দেখেন তারেক রহমানের সরকার এসে তেলের দাম বাড়ালো, বিদ্যুতের দাম বাড়ালো, নানান চাতুর্যের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই কাজগুলা করতেন অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং একান্ত বাধ্য হয়ে, এবং কখনো কোনো চালাকির আশ্রয় না নিয়ে। শেখ হাসিনা মানবিক গুণে যা যা বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন, সেটা আজকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের জন্য খুবই জরুরি। কারণ হলো, একদিক থেকে শেখ হাসিনা যত মানবিক হয়েছেন, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, মৌলবাদীরা কিন্তু তত তার বিরুদ্ধে, তার নামের উপর কালিমা লিপ্ত করেছে, মিথ্যা কথা বলেছে, বারবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে। এটা আমাদেরকে কি পরিমাণ আপনার ক্রুদ্ধ করে, স্বাধীনতা বিরোধীরা একদিন টের পাবে। এবং আমরা একই সাথে অত্যন্ত ব্যথাও পাই যখন নেত্রীকে ফ্যাসিস্ট বলে। এবং যা হয়, এই জঙ্গিরা কিন্তু সবকিছু, তারা ফ্যাসিস্ট বলেছে শেখ হাসিনাকে, নিজেরা এসে ফ্যাসিস্টের চেয়েও ভয়াবহ আচরণ করেছে। সেটা আমরা ইউনুসের আচরণে দেখেছি। হ্যাঁ, তারেক রহমানের আমলে 605 খুন, প্রথম 30 দিনে বাংলাদেশের সরকারগুলোর ইতিহাসে সবচেয়ে বেশি খুন, এবং অন্যান্য অপরাধ, এবং সমাজে অন্যান্য দুঃখ কষ্ট ছড়ানো তো আছেই। এই অবস্থায় আপনি তারেক রহমানের সরকারকে দেখবেন, বিপরীতে মানুষ কিন্তু শেখ হাসিনার ওই 16 বছরের শাসনকে কিন্তু মূল্যায়ন করতে থাকে। তারপরে এই যে মৃতের সংখ্যা নিয়ে যেসব মিথ্যা কথা বলা হয়েছে, জাতিসংঘ থেকে শুরু করে ইউনুস থেকে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা মিথ্যা বলতে বলতে তারা এত পাকা হয়ে গেছে যে ওরা সব জায়গায় শেখ হাসিনার যে কোনো একটা ঘটনায়, আপনার যেখানে কোনো মানুষ মারা যায় নাই, সে 5ই মের হেফাজত কাণ্ডে, সেখানেও কিন্তু ওরা লক্ষ লক্ষ মৃত্যু দেখেছে, হাজার হাজার মৃত্যু দেখেছে। পরবর্তীতে ইউনুস আসছে, তারেক রহমান আসছে, তারা কিন্তু এটা তদন্ত করে ওই যে ক্লেমগুলা করে, এর মধ্যে অবশ্য অধিকারের আদিলুর 64 মৃত্যুর একটা মিথ্যা তালিকা হাজির করেছিল, এটা আওয়ামী লীগ সরকারের সময়। ওই তালিকাতেও দেখা গেছে যে তালিকাতে সবগুলা মিথ্যা কথা, একজনের নাম 4 বার দিয়েছে, একজন এমন লোকজনের মাদ্রাসা ছাত্রদের নাম তুলেছে যে আসলে হেফাজতের এই জায়গায় আসেই নেই, অর্থাৎ 5ই মে শাপলা চত্বরে আসে নাই। এইভাবে মিথ্যা বলে 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 ওরা কিন্তু বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে, এবং আমরা যথেষ্ট ব্যবস্থা কিন্তু তখন গ্রহণ করতে পারি নাই। আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে শেখ হাসিনার যে মানবিক গুণাবলী প্রকাশিত হয়েছে, সেটা ফোকাস করতে হবে আমাদের। বাংলাদেশের মানুষ আজকে তাকিয়ে আছে কবে শেখ হাসিনা এসে এই দেশটাকে আবার ঠিক করবে। আমরা কখনো বাংলাদেশকে আবার পুনরায় এই স্বাধীনতা বিরোধীদের হাতে পড়তে দিব না, এবং আমরা যত ধরনের অপপ্রচার আমরা অতীতে দেখেছি, সেগুলোর তো আমরা জবাব দিবই। পরবর্তীতে আর যাতে স্বাধীনতা বিরোধীরা, মৌলবাদীরা কোনোভাবে বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপপ্রচার চালাতে না পারে, সেই জিনিসগুলোও কিন্তু আমরা পরিপূর্ণভাবে আপনার খেয়াল রাখি, এবং আর কখনো মৌলবাদীদের এই বাংলাদেশে সফল হতে আমরা দেখব না। বাংলাদেশের প্রচলিত সশস্ত্র বাহিনীর কোন ধরনের নিয়ম নীতি বা আইন লঙ্ঘন করলো কিনা সে বিষয়ে আমি আমাকে ক্লিয়ার করে রাখি। আমি এই বিষয়ে বাংলাদেশের বিষয়টা সম্বন্ধে আমি আসলে কিছু জানি, সেখানে তারা কিভাবে চলে এটা জানি না।
কিন্তু নিয়ম নীতির যে প্রাচীন ইতিহাস ৭,৫০০ বছর আগে বেবিলন বা খামুরাফি থেকে, সেটা হলো রীতি। আইন হলো লিখিত পরে, আগে হলো রীতি। রীতিটা কি? তাহলে আমার বাংলাদেশে যখন আমি জন্মগ্রহণ করলাম, সেই সময় থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর সকল সদস্য, আমি বলবো সেনা যারা কর্মকর্তা, তাদেরকে যেভাবে আমি দেখে আসছি, আপনি দেখে আসছেন, বাংলাদেশের মানুষ দেখে আসছে, সেই রীতিতে এটা ভঙ্গন হয়েছে। তাহলে রীতি যদি আইন হয়, তাহলে নিশ্চয়ই এখানে কোনো রীতি ভঙ্গনের কারণ হয়েছে ওনার এই অবয়ব। কারণটা হলো যে সশস্ত্র বাহিনী নিজদেরকে সবসময় যে বিষয়টা করে, যে সাধারণ মানুষের থেকে বাইরে রাখে। তারা ইচ্ছা করলেই তাদের গেট আপ অমুক তমুক চেঞ্জ করতে পারে। একটি মৌলিক বিষয় আছে সেখানে, সেটা আমি আমেরিকা থেকে বা ইউরোপ, চেকোস্লোভাকিয়া থেকে বলি, সেটা হলো ধর্মীয় কারণ। আপনি ধর্মীয় কারণের কোনো ইয়ে যদি থাকে, সেই রীতি তারা একদম মিনিমাম পর্যন্ত লেভেলে তারা হলে, তো আমি উদাহরণটা নিয়ে আসতে পারবো না সামনে, কারণ আমার সেই প্রস্তুতি নিয়ে আমি স্বীকার করছি। কিন্তু বিষয়টা হলো, মনে করুন আপনি আপনার ধর্মীয় কোনো রীতিতে আপনাকে টুপি পরতে হয়, এবং টুপি পরতে গিয়ে তার যদি সশস্ত্র বাহিনীর অন্যান্য কোনো নিয়ম নীতি এবং সিকিউরিটি, মূলত সিকিউরিটি যদি ভঙ্গ না হয়, তাহলে স্পেশাল পারমিশন, যেটা ধর্মীয় কারণে স্পেশাল পারমিশন হতে পারে। তাহলে আমরা চলে আসি এখন ওয়াকার সাহেবের কাছে। ওয়াকার সাহেবের আগে বাংলাদেশের কোন সেনাপ্রধান বা কোন অন্য কোন অফিসারগণকে ধর্মীয় রীতি অনুসারেও দেখা যায়নি টুপি পরতে বা এই ধরনের দাড়ি বা অবয়ব যেভাবে পরিবর্তিত করেছেন। কারণ হলো কি, তাহলে ওই যে সেনার যে রীতি, যে সবাইকে ফিট থাকতে হবে, সবাইকে পরিষ্কার থাকতে হবে, সবাইকে রেডি টু ফাইট থাকতে হবে, সেইটা থেকে দেখা যাচ্ছে যে না, উনি চলে গেছেন অবাস্তব বা পরলৌকিক জীবনের কাছে, যদি আমরা এইভাবে বলি। অনেকেই বলবেন না, দাড়ি রাখলেই কি এটা ধর্মীয় হয়ে গেল? যদি না হয় তাহলে তো রীতি ভঙ্গ হলো। আমি কি যুক্তিটা বুঝাতে পারলাম? যদি এটা ধর্মীয় কারণে না হয়ে থাকে, স্ক্রিনশট করে আপনার আলোচনার সুবিধার্থে, সেটা হচ্ছে আমি এটাই জানি এবং ঘাটাঘাটিও করেছি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রটোকল অনুযায়ী, বিধি অনুযায়ী, যদি কেউ দাড়ি রাখতে চান, অবশ্যই অথরিটির লিখিত, মৌখিক না লিখিত পারমিশন লাগবে। এবং সেই দাড়ি হতে হবে, যদি কেউ দাড়ি রাখেন, কোনো স্টাইলিশ দাড়ি থাকতে পারবে না, স্টাইলিশ কাট দেওয়া যাবে না। সেটি তাহলে ধর্মের আদলে, যে অর্থাৎ সোজা কথা লম্বা দাড়ি রাখতে হবে। কিন্তু আমরা তো ওনাকে দেখলাম যে স্টাইলিশ দাড়ি। আবার এখন ওনার অথরিটি হচ্ছেন দুজন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তো উনি কি লিখিত অনুমতি নিয়ে দাঁড়িয়ে রেখেছেন কিনা, এই প্রশ্নটিও কিন্তু আসছে। আশা করি আপনারা এখন একটু বলতে আরো সুবিধা হতে পারে। তৌফিক মারুফ, আমি কিন্তু আসলে এই কথাটি বলছিলাম, থ্যাংক ইউ আপনার সহযোগিতার জন্য, যে পৃথিবীর আমার জানা আইন অনুসারে, সশস্ত্র বাহিনী আইন অনুসারে, আপনার তাদের সমস্ত যে বেসিক রীতি বা আইন, সেটা মানতে হবে। এর বাইরে ব্যত্যয় করতে হলে অনলি ধর্মীয় এবং স্বাস্থ্যগত কোনো কারণ থাকতে হবে। আর সশস্ত্র বাহিনীতে স্বাস্থ্যগত কারণে ওনাকে সারা জীবনের বেনিফিট দিয়ে, ডিসেবল হিসাবে দিয়ে দেওয়া হয়, ছুটি দিয়ে দেওয়া হয়, যে আপনি সারা জীবন ফ্রি পাবেন, প্রপার্টি ট্যাক্স দিতে হবে না, আপনি ঋণ নিলে ঋণের ট্যাক্স দিতে হবে না, সুবিধা দিয়ে ওনাকে ছুটি দেওয়া হয়। কারণ একজন অসুস্থ বা ডিসেবল সৈনিক তো বার্ডেন হবে আরেকটা সৈনিকের, এই জন্যই কাজটি করা হয়। অতএব সেটা আমরা নন সিভিলিয়ানরা যেভাবে আমরা একত্রিত ভাবে বিভিন্ন ভাবে করি, সেখানে আমি বলছি সিভিলিয়ানরা যেভাবে করি, সেখানে নন সিভিলিয়ান আর্মি সেটা করবে না। অতএব আপনার কথাতেই ফিরে যাচ্ছি, যে ওনাকে কারণ দর্শাতে হবে যে আমি ধর্মীয় কারণে রাখছি।
এবং সেই কারণটা আপনি বলে দিলেন বাংলাদেশের ব্যবস্থাটা। আমি সেটা না জানলেও আনুমানিক ভাবে বলতাম যে উনার যে যার কাছে দায়বদ্ধ উনি তার কাছে লিখিত আবেদন করবেন এবং প্রমাণ করবেন যে এটা ধর্মীয় কারণের জন্য আমি এই দাড়িটা বা এই চুলটা বা এই নাকটা রাখবো, কাটবো। এর বাইরে কিন্তু কোনো উপায় নেই। অতএব আমরা যদি এটার সারমর্ম করি, তাহলে এই দাড়িটাকে আমরা যদি, আমার কথা যারা শুনছেন তাদের ভিতরে যদি আপনারা কেউ ইমাম থাকেন বা ইসলামী ধর্মের ব্যাখ্যা করতে পারেন, তাহলে আমাদেরকে লিখে নিচে জানাবেন যে এই দাড়িটা কি কোনো ইসলাম ধর্ম অনুসারের কোনো দাড়ি? নিশ্চয়ই নয়। এটা আমার ধারণা, আপনারা সত্যটা বলবেন। যদি উনি ধর্মীয় কারণ হয়ে থাকে তাহলে এই দাড়ি এটা ধর্মীয় কারণে হচ্ছে না। অতএব উনি যে কাজটা করছেন সেটাকে আমি দায়িত্ব নিয়ে বলে ফেলি যে এটা ওনার একটা রাজনৈতিক চেতনা থেকে উনি করছেন এবং উনি অনেকটা রিল্যাক্স মুড দেখানোর জন্য, কারণ এখন ওনার কাজ তো শেষ হয়ে গেছে। 5ই অগাস্ট সকালবেলার উনি আসলে যে কাজটুকু করেছেন সেটার জন্য তো সেই একটা বিষয়কে উনি যে আমি করতে গিয়েছি, যদি বাঁচি তাহলে হয়ে যাব গাজী, যদি মারা যাই তাহলে হয়ে যাবে শহীদ, ওরা বলবে ওরা শহীদ। সেই কাজটি করেছেন এবং এর আগে উনি ওনার বক্তৃতা এটাও বলেছেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। সেই প্রেমের এখন দেখা যাচ্ছে উনি প্রেমে সাকসেস, এবং সেই সাকসেসের পর এখন আমরা দেখতে পাচ্ছি যে উনার এটাকে চাপ দাড়িও বলা যাবে না, এটা হলো আসলেই স্টাইলিশ দাড়ি। এবং আমি এটা বলাটা অনেকে বলবে যে দস্তগীর ভাই এইভাবে কিভাবে বললেন। আমার মনে হচ্ছে একটি ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর দিকেই মতন করে এই স্টাইলটা পরিবর্তন করা হলো। অতএব উনি আইন লঙ্ঘন করেছেন, এটা আমরা বলতে পারি। আমি আর তো কেউ বলছেন এবং আমার নিজের অভিমত, আমি আমার যে ভিডিওতে আমি সেটি লাইভ করে আমি গতকালকে বাংলাদেশ সময় হিসেবে গতকালকে আমি যেটি বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে তিনি কি কোনো প্রায় আপনি যেটা বলছেন এটার উল্টা দিকেরটা আমি একটু ভাবছি, যে উনি কি আসলে আপনি যেটা যে স্বস্তির জায়গা থেকে নাকি কোনো প্রায়শ্চিত্তর জায়গা থেকে? আমরা তো জানি বা দেখি ধর্মের পরিবর্তনটা এমন একটা সময় আছে মানুষের মধ্যে, যদি কোনো অনুতাপ বা বোধ এর পরিবর্তন আসে, প্রায়শ্চিত্তের বোধ আসে, তখন মানুষ হঠাৎ করে, যেহেতু উনি আগে দাঁড়িয়ে রাখেননি, হঠাৎ করে হজে গেলেন এবং হঠাৎ করেই দাঁড়িয়ে রাখলেন। তো সেই ক্ষেত্রে উনি কি প্রায়শ্চিত্ত করছেন কিনা, উনি অনুতাপ করছেন কিনা? যেমন আমরা দেখলাম ওনার যারা সময়ে ওই আসিফ নজরুল সহ যারা এখন হুতাশ করছেন, অনুতপ্ত হচ্ছেন অনেকেই। ওই যে আর একজন কি নাটকের লোক উপদেষ্টা ছিল ফারুকি, সেও ওইভাবেই করছে, অনুতাপ প্রকাশ করছে। সেরকম কোন অনুতাপের জায়গা থেকে প্রায়শ্চিত্ত করছেন কিনা যে আমি ভুল করেছি, আমি এখন সৃষ্টিকর্তার কাছে একটু মাপ চাই বা তার মতো চলতে চাই, নাকি এমন হতে পারে যে এই প্রায়শ্চিত্তর আরো কোনো পরিবর্তন আমরা সামনে দেখতে পারি কিনা? আপনার এইটার সাথে আমার সাথে একমত কিনা, নাকি আপনার দ্বিমত আছে? না, কোনো দ্বিমত নেই। এই জন্য আপনার কথাটা শুনে আমি মাথা নাড়াচ্ছিলাম, একটু করছিলাম। এর কারণটা হলো যে হ্যাঁ, আমি আর আপনি যে কাজটুকু করছি এটাই নিয়ম, আমাদের ট্রাই এন্ড এরর করে রেজাল্ট বের করতে হবে। আমি বলছি প্রায়শ্চিত্ত করে নয়, ওনার রিল্যাক্স মনোভাব। আপনি অবশ্যই আপনার এই ধারণা এবং আরো হাজার জনের ধারণা হবে এটা কি প্রায়শ্চিত্ত কিনা। তবে আমি আমার এটাতে একটু ডিফেন্ড করতে চাই এই কারণে, আপনি লক্ষ্য করবেন 5ই অগাস্টের বিকাল বেলায় উনি কিন্তু বলেছেন, প্রথম যে লাইনটুকু বলেছেন যে কোন রাজনৈতিক দল, উনি বলছেন কি আমিরে জামাতের আমিরকে আমরা এইভাবে বলি না, উনি যেভাবে বলছেন এটা জামাতের এরাই বলে। আচ্ছা, এটা একটা। আরেকটা বিষয় হলো, একটু আগে আমি বলছি আর রিপিট করতে চাইনি, 3রা অগাস্ট উনি কি করেছেন। তার পরবর্তীতে হলো আপনি প্রায়শ্চিত্তের জায়গায় কিন্তু যদি আপনি যান সংশয়ের জায়গায় যে আমি ভুল করে ফেলেছি, তাহলে উনি যেটা দ্রুততম সময়ে হয়তো বা করতেন সেটা হয়তো চেষ্টা করতেন তারেক জিয়ার কাছ থেকে এক্সটেনশন নিয়ে সময় বাড়ানো। সেটা একটা, যেটার আমি এখনো পর্যন্ত
আমি অস্বীকার করছি না যে উনি গোপনে করছেন না, বাট আমরা দৃশ্যমান দেখছি না। আরেকটা হতে পারতো যে দ্রুততম সময়ে যে অন্য কিছু ঘটার আগেই উনি বিদায় নিয়ে অস্ট্রেলিয়াতেই তো আমাদের আর্মি চিফরা বেশি চলে যায়, ওই দিক দিয়ে একটি দায়িত্ব নিয়ে উনি চলে গিয়ে তারপরে ওইখানে নামাজ রোজা করতেন। ওইটা ওই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে উনি রিল্যাক্স থেকে যে আমি একটি কাজ করতে শেষ করতে পারলাম, আমার উপর যে প্রেম করেছিল, যে দায়িত্বটা, এই ট্রান্সলেশনটা তো আমরা না করলেও মানুষ বুঝে যে আমি তো প্রেমে পড়িনি, আমি দায়িত্ব নেইনি, দায়িত্ব আমার উপর পড়েছে, সো আই হ্যাভ টু ডু দ্যাট। এই যে সাকসেস, এই সাকসেসের পরে উনি দেখেন বাংলাদেশে উনি 2-3 বার ধমকের সুরে কথা বলেছেন, কিন্তু তার পরবর্তীতে আজ পর্যন্ত উনি কোনো ধমকের সুরে কথা বলেননি, এবং একটা নির্বাচিত সরকারকে পাহারা দেওয়ার জন্য এখনো পর্যন্ত রাস্তায় আর্মি থাকতে হবে, এটা তো বাংলাদেশে এটা অভ্যস্ত না, পৃথিবীর কোথাও অভ্যস্ত নয়। অতএব সার্বিকভাবে আমি বলবো, আপনি যে চিন্তাটা করছেন, আই টেক ইট, ওটা ট্রাই করার জন্য, এরর খুঁজে বের করার জন্য, ওইটাও হয়তো, কিন্তু আমি আমার এটাতে এখনো ডিফেন্ড করছি এই যে উনি স্বস্তির নিঃশ্বাসে, যে শেখ হাসিনা, এই যে তারা তাদের ভারত প্রীতি, এই যে তাদের জামায়াতের প্রতি অপ্রীতি, এই সার্বিকভাবে, এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছি, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ তো বঙ্গবন্ধু করেছেন, হ্যাঁ, সেইটার যে তার প্রতি যে আনুগত্য, সার্বিকভাবেই আমি মনে করছি উনি তৃপ্তির ঢেকুর তুলছেন। এবং কিছুদিন আগে উনি এখানে এসেছিলেন জর্জিয়াতে, আমাদের ইউনাইটেড স্টেটস এর অঙ্গ রাষ্ট্র, আমি এই শব্দটা অন্যদিন আপনার টকশোতে বলবো, আমাদের এখানে রাজ্য নেই, অতএব আমরা যারা সাংবাদিকরা সবসময় লিখি আমেরিকার অঙ্গরাজ্য, এটা হবে ব্রিটেনের অঙ্গরাজ্য। ব্রিটেন হলো যুক্তরাজ্য আর আমরা হলাম যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রথম আলো সহ সবাই, এমনকি আমার সাথে সিনিয়র সাংবাদিকরা বলছে এটা প্রচলিত হয়ে গেছে, আমরা বলি যে নিউ জার্সি অঙ্গরাজ্যে, না, এটা রাষ্ট্র, উই আর যুক্তরাষ্ট্র। সো জর্জিয়া অঙ্গরাষ্ট্রে উনি এসেছিলেন একজন বাংলাদেশি, হাফ বাংলাদেশি বংশোদ্ভূত, মানে উনি হয় বাবা নয় মা, উনি একজন লোকাল সিনেটর, মানে জর্জিয়া অঙ্গরাষ্ট্রের সিনেটর, এবং উনি আমাদের জানা মতে উনি বাংলাদেশে কট্টর মুসলিম সাপোর্ট উনি করেন। তার কাছে অতিথি হয়ে উনি জর্জিয়াতে ছিলেন। আমাদের সাথে যারা সাংবাদিকরা যুক্ত তারা অনেক চেষ্টা করেছিলেন ওনার সেই সিনেটরের মাধ্যমেই তা ওনার সাথে কথা বলার বা দেখার, সেটা সম্ভব হয়নি। উনি সেখানে কি করেছেন আমরা কিছুই জানিনি। তবে শেষ কথা হলো, আমি দস্তগীর জাহাঙ্গীর মনে করছি উনি তৃপ্তির ঢেকুর তুলছেন, কিন্তু এটা আইন লঙ্ঘন করেছেন, সেটাই কথা। তার মানে আপনি যদি তৃপ্তির ঢেকুর বা স্বস্তির বহিঃপ্রকাশ হিসেবে ওনার গেট আপ পরিবর্তনের আর তাতেই আপনি ঠিক রাখতে চান, তাইলে তো মাত্র দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে কথা নিয়ে এত প্রতিক্রিয়া হচ্ছে, তাইলে তো ওনার কথা, এটা আমরাও আগে বলেছি, সেই জায়গাটাই তো মনে হয় যাচ্ছি যে আসলেই ওনাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে সেই জায়গাটিতে আসলে তাহলে একটা ভুলের, আমি এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেভাবে কথা বলেছেন, এটার দায় দায়িত্ব ওনাকেই নিতে হবে। এসবগুলো রাজনৈতিক কথা, রাজনৈতিক বক্তব্য। আমি সাংবাদিক হিসাবে, আপনি সাংবাদিক হিসাবে, আমরা যে কথাটা বলছি গত 24 মাসে, আমরা কিন্তু প্রথম থেকে বলেছি, আমরা আঙ্গুল তুলে বলেছি ওয়াকার সাহেব দায়ী। এখন ওনারা রাজনীতির যে ক্ষমতার বলয়ের ভিতরে ওনারা কেন করেছেন সেটা বললেই উনি পার পেয়ে যাবেন। উনি এখন ওনাদের লিডারকে দায়িত্ব দিয়ে উনি বলবেন যে আমি হলে করতাম না। নো, উই ডোন্ট টেক ইট, উই রিয়েলি ডোন্ট টেক ইট। আমরা বলি সাদা কালো, আমরা বলছি ওয়াকার সাহেব এটা ঘটিয়েছেন। আপনারা কিন্তু ওয়াকার সাহেবকে ওয়াক আউট করতে দিয়েছেন, যে আপনাদেরকে বাঁচিয়েছেন অনেক আওয়ামী লীগ, আপনারা নিজেরা সাপোর্ট করেছেন, বলেছেন গত 24 মাস যে উনি থাকাতে অনেকেই নাকি জীবন বেঁচে গেছে।
আমরা সাংবাদিকেরা, আমি দস্তগীর জাহাঙ্গীর, এমনকি স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং আপনার টক শোতে বারবার বলেছি ওয়াকার ইজ মেইন। ওয়াকার যদি চক্ষু বন্ধ করে বলতেন যে বাংলাদেশে কোনো ধরনের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ হবে না, তাহলে হতো না, একদমই হতো না। অতএব আপনারা এখন যার কথা বলছেন, আপনারা এখন কাদা ছোড়াছুরি করার চেষ্টা করবেন, সেটা হবে না। আরেকটি কথা, শেখ হাসিনার একা নিজেই উনি ডেকে এনে ওই পদে বসিয়ে দিলেন, এটারই বা প্রমাণ কি? আপনারা যে সম্মিলিত ভাবে একটি প্রেসার ক্রিয়েট করেননি, এবং আপনারা যে বলেননি যে বেস্ট অফ দ্য বেস্ট হলো, কারণ আপনারা যখন, আমি কথাটুকু বলতে চাই আপনার ওই শোতে, আপনারা যখন এমপি নির্বাচনের জন্য মানুষ খোঁজ করেন, আমরা জানি যে সবগুলো থেকে আপনারা কি করেছিলেন, আমরা সব জানি। আপনারা যখন সংরক্ষিত আসনের এমপি নির্বাচনের জন্য ইয়ে করেন, আমি স্পেশালি বলছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথা বলেছেন তার এগেনস্টে, আপনারা কি করেছেন? আমাদের কাছে নথিপত্র ডকুমেন্ট সহ আছে। কিন্তু এখন আপনি বলবেন যে প্রধান সেনাপতি এবং রাষ্ট্রপতি, তাহলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কেন সেদিন বলেননি যে নেত্রী আপনি ভুল করছেন, আমি এটার সাথে একমত? এটা বলা উচিত। এটা না বলতে পারা আপনার অক্ষমতা এবং অদক্ষতা। সেই দিনই আপনার পদত্যাগ করে, এমনকি আপনি যদি এটার সাথে এমনই অমিল হতো যে আমি দেখতে পাচ্ছি যে এদেরকে আপনি এই পদে বসালে আমরা ক্ষমতাচ্যুত হব, বাংলাদেশ বিচ্যুত হবে শান্তির পথ থেকে, তাহলে আপনি এমনকি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা উচিত ছিল। দ্যাট ইজ হোয়াট আই মিন রিয়েলি। এই আব্দুল কাদের, বা ওনার নাম বোধহয় কি ওবায়দুল কাদেরকে আমি এটা বলছি আপনার মাধ্যমে সরাসরি, যে উনি যদি সেই দিন এটা মনে করে থাকতেন যে এটা ভুল, তাহলে উনার পদত্যাগ শুধু ইয়া থেকে নয়, সেক্রেটারি থেকে নয়, এমনকি আওয়ামী লীগ থেকে পদত্যাগ গিয়ে বলা উচিত ছিল যে কাজটি সঠিক হচ্ছে না, আমি এর সাথে একমত। রাজনীতিতে লাস্ট কথা নেই, রাজনীতিতে চিরস্থায়ী বন্ধুত্ব নেই। রাজনীতি আজকে আপনি করছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি ডুবিয়ে দিচ্ছেন, সেটা না করে এখন এসে বলছেন আমি তো দায়ী নই, দায়ী হলেন অমুকে। আমরা তো সবসময় বলছি দায়ী কারা। এবং বাংলাদেশে গতকালকে একটি মজার ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। গতকালকে একজন, উনি অনলাইন অ্যাক্টিভিস্ট না, কিন্তু সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাপোর্ট করেন, উনি হঠাৎ করে আমাকে বললেন একটি অনুষ্ঠানে, আমি বললাম হ্যাঁ তারেক সাহেব তো এখন ক্ষমতায়, আমরা আরো কিছুদিন দেখবো। তো উনি আমাকে ধমকি দিলেন, বললেন কোথায় তারেক ক্ষমতায়, সে কি প্রধানমন্ত্রী, উনি তো প্রধানমন্ত্রী না। এটা বিশেষ আমি দেখলাম যে আমাদের চেয়ে বড় ক্ষোভ ওদের ভিতরেই জন্মাচ্ছে। এই হলো বিষয়। আপনাকে ধন্যবাদ। আমি শেষ পর্যায়ে আবার একটু ঘুরে আমরা ওয়াকারুজ্জামানের জায়গায় একটু অন্য আমাদের আলোচনার বিষয়টা ধরে একটু যেতে চাই। এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বিদায়ী প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিলেন, এরপরে আমরা যে প্রতিক্রিয়াগুলো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দেখলাম, সরকারের মধ্যে প্রতিক্রিয়া আছে, জামাতের মধ্যে প্রতিক্রিয়া আছে, এনসিপি ডক্টর ইউনূসের মধ্যে প্রতিক্রিয়া আছে, সবার মধ্যে বিভিন্ন ধরনের। তো সেনাপ্রধানের এই গেটআপের সঙ্গে কি আপনি ওই শেখ হাসিনার দেশে ফিরলে তার কি হতে পারে, বা এইটা নিয়ে কি তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আছে বলে আপনার কাছে মনে হয় কিনা? কারণ এটা তো আমরা জানি না, মনে হয় কিনা আপনার ধারণাটা একটু। এখানে এই বিষয়টাকে এখনই আমরা মাঠে ভেঙে দিতে চাই না, আমি প্রথম বলি, তারপরেও চেষ্টা করবো, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। ভেঙে দিতে চাই না, এর কারণটা হলো যে সমস্ত কিছু যদি সামনে প্রচারিত হয়ে পড়ে, যেটা আওয়ামী লীগের মৌলিক সমস্যা, যেমন আওয়ামী লীগের একজন খুব সিনিয়র এবং খুব প্রতিষ্ঠিত ও শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব আব্দুল জলিল ট্রাম্প কার্ডের কথা বলেছিলেন, নিশ্চয়ই মনে আছে। পরে দেখা গেল এটা হিতে বিপরীত। ঠিক সেই কারণেই আওয়ামী লীগ এসবগুলো অনেক সাফার করে। কিন্তু শেখ হাসিনার কথাটা নিয়ে আমি এটাতে চেষ্টা করব যে কিছু তুলে ধরার জন্য আমার ভেতর থেকে। সেটা হলো, শেখ হাসিনা অনর্থকী কথা বলেন না। শেখ হাসিনা যেটা বলেন সেটা উনি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবেই বলেন, অনেক দূর দেখে উনি বলেন।
অতএব সেদিন আমি একটি রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে যখন কথা হচ্ছিল, অনেক সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ বলছিলেন যে আপাকে এখন আমরা যেতে কোনো ক্রমেই দিব না, কারণ এটা ওনার সিকিউরিটির কনসার্ন। আমাকে যখন সুযোগ আসলো আলোচনার জন্য, আমি বললাম যে আপনারা আপাকে যেতে দিবেন না এইটা বলতে পারেন, কিন্তু আপাকে যাওয়ার জন্য ক্ষেত্র তৈরি করতে আপনারা কাজ করছেন না। আপা বলছেন আমি যাব, আপনারা বলবেন ইয়েস আপা আপনি যাবেন, আপনার গায়ে ফুলের টোকাও লাগতে দেব না, উইল মেক ইট। ইউ আর নট টকিং, আপনারা বলছেন আপাকে আমরা যেতে দেব না। ঠিক একই কারণে আমি বলছি যে শেখ হাসিনা দেশে ফিরবেন, বাংলাদেশের প্রচলিত আইনে যদি উনি কোনো অপরাধ করে থাকেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, সেটা বাংলাদেশের প্রচলিত আইনে হবে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে 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 আইনের ব্যত্যয় তারা বলছেন এবং সেটাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে বলছেন, এটার কোনো ভ্যালিডিটি নাই। এবং ইতিমধ্যে সেই গ্রুপগুলোর সাথে আমারও কিছু সংযুক্তি আছে, যারা এটা 3 থেকে 4 বার ভেরিফাই করা হয়েছে পৃথিবীর প্রায় সমস্ত আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা নিয়ে, যে না এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ইয়ে। এবং শেখ হাসিনা সেই ব্যক্তিত্ব যিনি এটাকে চ্যালেঞ্জ করতে পারেন। আমি আপনার এখানে বলেছিলাম কিনা আমি জানি না, 2007 বা 8 সনে যখন সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার বলল যে ফখরুদ্দিন সরকার বলল যে ফখরুদ্দিন সরকারের উপদেষ্টা তা আমাদের তোফাজ্জল হোসেনের বড় ছেলে ব্যারিস্টার যিনি মারা গেলেন, তিনি বলছিলেন যে বোন তুমি এসো না। তখন উনি ওয়াশিংটন, মইনুল হোসেন বলেছিলেন ফোন করে যে বোন তুমি এসো না। তখন উনি বলছিলেন আমি আসছি, আপনারা পারলে ঠেকা। এটা এই ওয়াশিংটন থেকে উনি বলেছিলেন, এবং সেখান থেকে গিয়ে উনি জেলে যান। এবং সেটাই আসলে ঘটতে যাচ্ছে এখন ওয়াকারের বিষয়টা। আমি এটাতে আলাপ না, মানে কোনো মন্তব্য না করি, এটা বলি হ্যাঁ একটা বিষয় হতে পারে, ওয়াকার তখন বল পাল্টাতে পারে, যেটা ওয়াকারের অনেক দোষকে অনেকেই চেষ্টা করে বলতে, না ওয়াকার না থাকলে আওয়ামী লীগ আরো বিপদে থাকতো, ওয়াকার না থাকলে আমি জীবিত থাকতাম না। তখন কি ওয়াকার হঠাৎ করে ওইটাতেই চলে আসবে যে আমি আসলে আপনাকে ফিরিয়ে এনেছি? কিন্তু শেখ হাসিনা গতকালকেও বলেছেন আমি কিন্তু জানতাম না যে আমাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে বলা হয়েছে আমার সিকিউরিটি এখানে নাই, 40 মিনিটসের ভিতরে আমার এইটা ভাঙচুর হয়ে যাবে, তারা গুলি করতে চাচ্ছে না মানে শেখ হাসিনা নিজেও বলেছে কোনো রক্তাক্ত অবস্থায় আমি চাই না, সেখানে আমার সিকিউরিটি হয় তোমরা ক্যান্টনমেন্টে নিয়ে যাও, না হলে আমার বাপের বাড়ি ইয়াতে আমাকে দিয়ে আসো। সো এখানে এই কথাটা আমরা ধরে এইভাবে বলি, ওয়াকার হয়তোবা পল্টি দিবে যদি শেখ হাসিনা ঠিকই চলে আসেন, এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনা আসছেন। বাংলাদেশে উনি বাংলাদেশের নাগরিক, উনি বাংলাদেশের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের জনক, বাঙালি জাতির জনক এর মেয়ে এবং বাংলাদেশের নাগরিক। উনি আসবেন, এটাকে বাধা দেওয়ার কে আছে? আমি কালকে দেশে যাব, আমাকে বাধা, হয় আমাকে হত্যা করবে, না হয় জেলে দেবে, না হয় তাই করবে। শেখ হাসিনা ভেরি সিম্পল কথাটা বলছেন, আমি বাংলাদেশে আসছি। তো এখন তো আর কেউ বলে না যে আমরা ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, অমুক আছে, আমরা এটা নিয়ে আসবো। শেখ হাসিনাই তো আসার জন্য ডিক্লেয়ার করেছেন, এখন আপনারা চুপ কেন? শেখ হাসিনা যখন ডিক্লেয়ার করেছেন এর 7 দিনের ভিতরে অনেকের পায়ের মাটি একদম কেঁপে গেল। আমার মনে হচ্ছে আপনি এখন আরো তারা ঠেকানোর জন্য নানান সক্রিয় কার্যক্রম তৎপরতা দেখাচ্ছে। আপনি মনে হয় ওইদিকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যে শেখ হাসিনার ঘোষণার পরে যে এই ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠছে এখন। না, নট অনলি দ্যাট, ওয়াকার কি এটা এই ভাবটা নিল শেখ হাসিনা ঘোষণার পর কিনা? তবে একটা বিষয় তো প্রতীয়মান, একদম মানে প্রমাণিত। দেখেন ওই যে একজনের নাম বলেন যে তার ওনার ওয়াইফ সমস্ত গালিগালাজ নিয়ে নাটক করে, তিশার হাজবেন্ড, তারা যে চলে গেল, এরা কি 2-2.5 মাসের জন্য কেন ক্ষমতায় গেলি? তারা তো শেখ হাসিনার সময় সবচেয়ে ভালো ছিল। তারপরে এই যে বিভিন্ন উপদেষ্টারা এখন সমানে বলে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমি জানি না কিভাবে হয়েছে, আমার ওইখানে যাওয়াটাই ঠিক হয়নি। আসলে ঘটনাটা হলো শেখ হাসিনার হাতেই বাংলাদেশ ভালো থাকবে, এবং এই ওয়াকার সাহেবের এই পরিবর্তনটা আমরা আরো একটু
একটু সময় যদি নেই তাহলে দেখতে পাবো যে উনি আসলে কেন করছেন। ওনার তো আর বেশি দিন নাই মনে হচ্ছে, আমি জানি না, আপনার জানা উচিত। আর কয়দিন উনি এই পোস্টে আছেন, উনি কি এক্সটেনশন পাবেন নাকি পাবেন না, সেটাও একটা কারণ হতে পারে। কিন্তু যাই হোক, এটি আমি আপনার কাছ থেকে একটু শেষ শুনবো যে যাই হোক উনি গেটআপ পরিবর্তন করেন, ওনার অনুতপ্ত হন, কিংবা আপনার কথা অনুযায়ী যদি উনি স্বস্তি বোধ করেন, তৃপ্তির ঢেকুরও তোলেন, তারপরেও শেখ হাসিনার দেশে ফিরে যখন ফিরে যাবেন, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকুক বা না থাকুক, উনি তো প্রশ্নের মুখে পড়বেন যে কেন, যেহেতু তিনি আবার এই শেখ পরিবারের আত্মীয়, যে তুমি অন্তত পক্ষে 32 নম্বর ভাঙাটা কেন ঠেকাতে পারলেন না। এইটার কি জবাব দিবেন উনি, বা এটার কোনো জবাব দেওয়ার ওনার মতো কিছু আছে কিনা, এটা দিয়ে শেষ করবো। আমি 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 আপনাকে একটি কথা এখানে আমার মতন করে বলি, তৃপ্তির ঢেকুর কিন্তু কেউ তুলতে পারছে না, উনিও নয়। তৃপ্তির ঢেকুর তুললে উনি ক্লিন শেভ রাখতেন যদি তৃপ্তির ঢেকুর থাকতো, কিন্তু উনি যেটা এখন আমরা একটা সংকর বয়ান তৈরি করি, বয়ান হিসাবে যাতে প্রচলিত না হয় আমি চেষ্টা করি, সেটা হলো যে তার উপর সে একটি পবিত্র দায়িত্ব মনে করলো যে এই শেখ হাসিনা সরকারকে সরাতে হবে। এই দায়িত্বটা সে শেষ করার পর সে এখন এই যে এই রিল্যাক্সটা তার ভিতরে আছে, কিন্তু তৃপ্তির রিল্যাক্স নয়, কারণ সমূহ সম্ভাবনা আছে যে উনার বিচার হবে, এমনকি জেল ফাঁস হতে পারে। আপনারা জানেন যে আমাদের কাছে ভিডিও রেকর্ড রয়ে গেছে যে এই যারা স্নাইপার তারা আর্মির লোক ছিল, বা পাকিস্তানি আর্মির লোক ছিল, বা বাইরের লোক ছিল, এমনকি আমেরিকান ট্রেনার থাকতে পারে, বা অন্য দেশের টার্কিশ ট্রেনার থাকতে পারে। তো এইসবগুলোকে বাংলাদেশে সেই দিন সকালবেলায় উনি কাদের সাথে মিটিং করলেন, উনি কি সকালবেলায় আসলে এসেছিলেন কিনা এই সিকিউরিটির মিটিং, এসবগুলোর যারা সরাসরি সেখানে উপস্থিত ছিলেন সেই দিন সকালে, তারা তো এখনো মুখ খুলছেন না, তাদেরকে মুখ খোলাতে হবে, তাদের কাছ থেকে আমরা শুনবো। এই জন্য আমি বলছি তৃপ্তির ঢেকুরের চেয়ে আমার মনে হয় সরীসৃপের মতন উনি রং বদলাচ্ছেন, রং বদলিয়ে চেষ্টা করছেন যাতে করে ওনার গা বাঁচানো যায়, কারণ ওনার একটা বড় ধরনের সাপোর্টার গ্রুপ রয়ে গেছে যারা ইনিয়ে বিনিয়ে বলতে চায় যে উনি থাকাতে আওয়ামী লীগ অনেক বেটার মানে বলবো যে অনেকের জীবন রক্ষা হয়েছে, এটাই। কিন্তু না, বাংলাদেশের জীবন রক্ষা হয়নি। 32 নম্বর ভাঙ্গার দিন আমি শুনেছি, শোনা কথা, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি শুনেছি 32 নম্বর ভাঙ্গার সময় প্রধানমন্ত্রী নাকি টেক্সট করেছিলেন যে এটা কি হচ্ছে, সে নাকি উত্তর দেয়নি, সিন করেছে উত্তর দেয়নি। হ্যাঁ, তখন প্রধানমন্ত্রী এসে অনলাইনে উনি বলেছেন যে ভাঙতে দাও, ভাঙুক, তোমরা কোনো রক্তক্ষয়ী সংঘর্ষে যেও না। এটা মাত্রই একটি ইয়ে নয়, মানে একটি বাড়ি নয়, এটা ইতিহাস। আমি ওয়াকার সাহেবের যে গল্প আমরা করছি সেটার বাইরে শুধু একটা কথা বলি, যে বাঙালি হিসাবে অনেক সময় এখন আমি সংশয়ে পড়ে যাই যে আসলে আমরা কি অধম, যে এটা রাজনৈতিক বিষয় নয়। 32 নাম্বারকে যেদিন আমরা নিজেরা হাত দিতে পারি, ভাঙতে পারি, 3 দিন ব্যাপী ভাঙতে পারি, 3 বারে গিয়ে ভাঙতে পারি, অথচ বাংলাদেশের কোন সুশীল মানুষ, কোন জ্ঞানী মানুষ, কোন কবি, সাহিত্যিক, এমনকি আমি বলবো উদীচী, ছায়ানট, কোন বড় নিউজ মিডিয়া হাউস, বড় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, কেউ এটাকে প্রকাশ্যে এসে প্রতিবাদ করলো না, এটা সম্ভব নয়। আমি তো মনে করি বাঙালির হাই হোসেন ডাক তুলে ইয়ে করা উচিত যে আমরা যেই বাড়িটার জন্য স্বাধীনতা লাভ করলাম, যেখানে সমস্ত আলোচনা হলো, যেখানে পাকিস্তানের সেনারা বুটের আওয়াজ করতো না, এই বাড়িতে গেলে বুটের সত্যি আওয়াজ করতো না, এমন ভাবে যেত সেই বাড়িতে, সেই বাড়িটাকে আমরা সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় 3 বার ভাঙলাম, এবং সেখানেই ওয়াকার সাহেব ছিলেন। অতএব আপনি যত ধরনের অবয়বের চেষ্টা করেন, ভং ধরেন, তৃপ্তির ঢেকুর তুলেন, অথবা প্রায়শ্চিত্ত, সবই হবে, সবই আমার কাছে মনে হচ্ছে
হলো সরীসৃপের মতন রং বদলানো। আলটিমেটলি উনার নাম ইতিহাসে রাস্তা করেই থাকবে, এবং উনি আসলে এই শব্দটা খুব ভালো বলছেন, তৃপ্তির ঠাকুর, এটা উনার তোলা সম্ভব নয়, আজীবন তুলতে পারবেন না। অপরাধ বোধ ওনাকে তাড়িয়ে যাবে। এবং এখন আপনার সাথে আমি মিল হয়ে শেষ করি যে অপরাধ বোধ থেকে হয়তোবা উনি মনে করছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ যদি ক্ষমা করেন। আল্লাহ ক্ষমা করার কেউ না। আমি ধর্মীয় অনুসারীরা যেভাবে বলেন সেখান থেকে আমি হাওলাত নিয়ে বলছি, ক্ষমা করার মালিক যাকে আপনি আঘাত করেছেন। আমরা 18 কোটি মানুষকে আপনি আঘাত করেছেন, আমরা 18 কোটি মানুষ আপনাকে ক্ষমা করব না, অতএব ক্ষমা আপনার হবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ কথা শুনছিলেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। তিনি আলোচনার মূল বিষয়টা যে এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের যে নতুন গেটআপ, এই গেটআপ নিয়ে এত আলোচনা কেন, সেই কেনটা ধরেই মূলত আমরা দুজনে আলাপ করা, বিশ্লেষণ করলাম নিজেরা, এবং নিজেদের মধ্যেও কিছু মতেরও শেয়ার করলাম, দুজনের মত। আশা করি আপনারা আবার একটু শুনলে, বা যারা শোনেননি আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে, এবং আপনাদের নিজেদের চিন্তার সাথেও হয়তো কিছুটা মিল পাবেন। আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং দেখতে থাকুন সামনে বাংলাদেশ এই নতুন গেটআপ নেওয়া ওয়াকারুজ্জামানের মতো আর কোন পরিবর্তন কখন কিভাবে আসে, সেই অপেক্ষায় সবাই থাকুন। দস্তগীর জাহাঙ্গীর, আমি আপনাকেও অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।